মানে এটা কত ইফেক্টিভ ওয়েতে ডিল করতে পারি তার কয়েকটা ক্রাইটেরিয়া এখানে দেখানো হয়েছে। ফার্স্ট হচ্ছে গিয়ে দ্য পারপাস অফ ইনফরমেশন সিস্টেম। আমাদের আসলে পারপাসটা কি ইনফরমেশন সিস্টেমের? তো আমরা যদি ইনফরমেশন সিস্টেম বলতে তাহলে আসলে ডাটার কথা চলে আসে, কারণ ডাটা থেকেই কিন্তু আমরা ইনফরমেশন নেই এক্সট্রাক্ট করে। তো ইনফরমেশন যখন আমি কোনো সিস্টেমে যাব, সিস্টেম দ্যাট মিনস সামথিং কালেকটিভ, সামথিং অর্গানাইজ, সামথিং স্টোরেবল, সামথিং মানে বেসড অন ইউজ এক্সপিরিয়েন্স এর আউটকাম। তো এই ধরনের মানে যখনই আমার কোনো সিস্টেম আসবে তখন সামথিং অর্গানাইজড, ঠিক আছে। আর ইনফরমেশন দ্যাট মিনস হচ্ছে কি আমার ইনফরমেশনটা অর্গানাইজড। তো আহ, এখানে ওই কথাই বলা হয়েছে যে আসলে আমাদের ইনফরমেশন সিস্টেমের উদ্দেশ্যটাকে, উদ্দেশ্য হচ্ছে কি আমরা একটা অর্গানাইজ ওয়েতে এটাকে স্ট্রাকচারাল একটা একে বডি দেয়া, প্লাস হচ্ছে কি এটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি, কিভাবে ডাটাকে রিট্রাইভ করতে পারি, এবং এটাকে কিভাবে আমরা মানে ব্রাশ করতে পারি। তো কম্পোনেন্টস অফ অ্যান ইনফরমেশন সিস্টেম, আমাদের যে ইনফরমেশন সিস্টেম আসলে কম্পোনেন্টস গুলি কে কে? একটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল আর একটা হচ্ছে ভার্চুয়াল। ফিজিক্যাল এবং ভার্চুয়ালের মধ্যে আহ, মানে ফিজিক্যালি যদি আমি কোনো ডিভাইসের কথা বলি তাহলে ফিজিক্যাল ডিভাইসের মধ্যে আমার সার্ভার বা হচ্ছে পার্সোনাল কম্পিউটার, যেখানে আমরা বেসিক্যালি স্টোর রাখি, ভার্চুয়ালি ডাটাগুলি স্টোর রাখি, লজিক্যালি আমরা এগুলিকে স্টোর রাখি। তো এগুলিকে হচ্ছে একটা প্রসিডিওর থাকে আমার সব ডাটা, ডাটা এন্ট্রি, ডাটা ইন্টিগ্রেশন, ডাটা এডিটিং, ডাটা রিমুভিং, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার একটা প্রসিডিওর আছে বা একটা ল আছে। সেই ল এর এগেনস্ট, মানে ল কে সামনে রেখে মানে নীতি মালাকে সামনে রেখে আমরা সে কাজগুলিকে করে থাকি। তো আমাদের যে ডাটা ইউজ এবং ডিস্ট্রিবিউশন, ইন্টিগ্রেশন এবং ডাটা অর্গানাইজ, সবগুলি কাজই কিন্তু আমরা কোনো না কোনো ফিজিক্যাল ওয়েতে, মানে ফিজিক্যাল কোনো ডিভাইসের মাধ্যমে কাজগুলি করে থাকি। আচ্ছা, এরপরে হচ্ছে অটোমেশন সিস্টেম। অটোমেশন মানে হচ্ছে যে আমি কোনো সিস্টেমকে যদি ফুললি মানে অফলাইন অফলাইন থেকে ফুললি যদি আমি এটাকে একটা সিস্টেমের মধ্যে অনলাইনে নিয়ে আসতে পারি। মানে অফিস অটোমেশন হচ্ছে বলতে যে পেপারলেস একটা ওয়ার্ক, এরকম একটা ব্যাপার, যে যেখানে আসলে সব প্রত্যেকটা জিনিসই সিস্টেমেটিক্যালি হবে, প্রত্যেকটা জিনিসই অনলাইনে হবে, এরকম একটা অটোমেশন এখানে বোঝানো হয়েছে। তো অফিস অটোমেশন বলতে আমরা বেসিক্যালি বুঝি যে আমাদের এমএস অফিস অর্গানাইজেশন যেগুলো যেগুলো আছে মাইক্রোসফটের, এগুলি একটা ব্যাপার। যেমন আমরা খাতা কলমে হাতে না লিখে যদি টাইপ করি, আমরা যদি হিসাব নিকাশ হাতে কলমে না করে যদি এক্সেলে করি, তো এটাকে বলতেছে সে তারা অফিস অটোমেশন। শুধু এই আমার এমএস ওয়ার্ডটা একটা প্রাইমারি লেভেলের অফিস অটোমেশন। এখন আমি যদি আরো একটু ইমপ্রুভ চিন্তা করি যে আমার অফিসের একদম স্টার্ট, মানে তোমার সে ফর এক্সাম্পল আমার এখানে যদি আমি প্রত্যেকটা সার্ভিস অটোমেশন করতে চাই, দ্যাট মিনস এখানে কোনো ধরনের সার্ভিস আমার এরকম ম্যানুয়ালি থাকবে না। যেমন মানুষের আসার এখানে দরকার নাই, তারপর হচ্ছে হাতে কলমে অ্যাপ্লিকেশন করার দরকার নাই, এটাকে রুম বা ফাইলিং করার দরকার নাই। আমি অনলাইনে বসে অ্যাপ্লাই করে দিলাম, তারা আমাকে ফিডব্যাক দিয়ে দিল, নেসেসারি ডকুমেন্টস তারা আমাকে বললো এগুলি এগুলি লাগবে, আমি জাস্ট আপলোড দিয়ে দিলাম তাদেরকে, আমার কাজ কিন্তু ডান। দিস ইজ দ্য অটোমেশন। মানে আমি যে কাজই করি এটা হচ্ছে খুবই মানে ট্রানজেকশনাল ওয়েতে, অনলাইন ট্রানজেকশনাল ওয়েতে খুব ইফিসিয়েন্টলি কাজগুলি করা যায়। বাট এই ক্ষেত্রে অনেক ধরনের হ্যাসেল আছে, অনেক ইন্টিগ্রেশনের ব্যাপার আছে, অনেক মানে ডাটাকে কিভাবে আমি হ্যান্ডেল করব, সেক্ষেত্রে অনেক অনেক কিছু, অনেক বিষয় আছে যে মানে মেইন কথা হচ্ছে যে আমার আমার পার্সোনাল মানে এখানে বেসিক্যালি ইন্ডিভিজুয়াল কোনো ইনফরমেশন না বা ডাটা না, কিন্তু এখানে অনেক অনেক ডিপার্টমেন্ট, অনেক স্কুল এবং অনেক ডিভিশনের সাথে কিন্তু ইন্টিগ্রেশনের ব্যাপার আছে। কারণ যখনই কোনো ধরনের অফিস অটোমেশনের মানে অফিসিয়াল কোনো সিস্টেমের কথা বলা আসে, তখন ইন্ডিভিজুয়াল কোনো অফিস কিন্তু একটা সলিউশন দিতে পারে না। দেখা যাচ্ছে যে ধরো কারো সার্টিফিকেটের সমস্যা, সেখান থেকে এক্সাম থেকে আসে হচ্ছে গিয়া একাডেমিক ডিপার্টমেন্টে, সেখানে থেকে আসে হয়তো বা আবার আইটি ডিপার্টমেন্ট, এরকম তিন চারটা ডিপার্টমেন্টের একটা এখানে ইন্টিগ্রেশনের প্রয়োজন পড়ে।
এরপরে হচ্ছে যে আমরা যদি টাইপস এর কথা চিন্তা করি, সেকেন্ড হচ্ছে কি ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। মানে আমাদের প্রত্যেকটা, আমরা যে কথাগুলি বললাম অটোমেশন, তো এটা প্রত্যেকটা ধাপে কিন্তু একটা ট্রানজেকশনাল ব্যাপার আছে। যেমন হচ্ছে যে আমরা আহ, যদি অনলাইনের কথা চিন্তা করি, বেসড অন ইনফরমেশন সিস্টেম, যে এখানে আমরা কোনো একটা স্টেপ কমপ্লিট করার পরে দেন আরেকটা স্টেপ কাজ করতে হয়, এবং একটা স্টেপ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আরেকটা স্টেপে যেতে পারি। ধরো তোমার এডমিশনের, অনলাইন এডমিশন করলা, কোনো ফাইলকে যদি তুমি, কোনো ইনফরমেশনকে যদি তুমি পুট আউট না করে নেক্সট স্টেপে যেতে চাও, এটা সম্ভব না। তারা বলবো যে অবশ্যই তুমি এটাকে ফিল আপ করে আসতে হবে। এটাতে ট্রানজেকশনাল প্রসেস আছে, একটা হচ্ছে প্রসেস বেসড আর একটা হচ্ছে প্রসেসড উইদিন দ্য ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। যেখানে অনেক ক্ষেত্রে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস আছে, সেখানে তো আরো বেশি করা করি। যেমন আমার মোবাইল অপারেটিং সিস্টেম, যে মানে মোবাইল পেমেন্ট গেটওয়ে যারা আছে, তারা কি, তুমি মোবাইল নাম্বার না দিলে বা টাকার অ্যামাউন্ট না দিলে সামনে যাবে আর ট্রানজেকশন করবে না, তো ওয়ান বাই ওয়ান ট্রানজেকশনাল প্রসেস। তবে এক্ষেত্রে অনেকগুলি এরর আসে, এররগুলি আবার সলভ করা যায় খুব দ্রুত। এটার জন্য ট্রানজেকশনাল প্রসেস বা অটোমেশন গুলি আমার খুবই এফেক্টিভ। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। বেসিক্যালি ম্যানেজারিয়াল লেভেলে যারা ডিসিশন মেক করে যে কোথায় কি হবে, এবং কার বেসিসে ডিসিশন মেক করে, বিভিন্ন ধরনের রিপোর্টের বেস করে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এর উপরে বেস করে, একটা কালেকটিভ ইনফরমেশনের উপরে তারা ডিসিশন মেক করে। তো এরকম অনেক ধরনের টুলস পাওয়া যায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে। বা ধরো যে আমরা 4-5 বছর স্টুডেন্টদের নেচার দেখে আমরা একটা প্রেডিক্ট করতে পারি যে আসলে এরকম এরকম, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আমরা ভর্তি করাচ্ছি, দেখা যাচ্ছে 120 জন, সেখান থেকে ডুয়েট এবং সিএসসি মিলিয়ে থাকতেছে সর্বোচ্চ ধরো তোমার 80, 80 থাকতেছে। তো 40 আমাদের প্রায়, 80 একটু কম, হয়তো 80 বা 90 এরকম থাকতেছে, প্রায় 30 থেকে 40 আমাদের ড্রপ আউট হয়ে যাচ্ছে। নট অনলি আমাদের, যারা ট্র্যাডিশনাল আছে তাদেরও অনেক ড্রপ আউট হয়। তো এখানে হচ্ছে ম্যানেজমেন্ট এমআইএস এর ক্ষেত্রে একটা ডিসিশন মেক করছে, যে সে দেখছে যে কি পরিমাণ সেলস আসছে, তার শিপমেন্ট কিরকম আসছে, তার বেসিসে সে হয়তো বা এই বছর তার নতুন সেলস এর ক্ষেত্রে একটা ডিসিশন নেবে সে। দেন ডিসিশন সাপোর্ট সিস্টেম, মানে আবার কিছু টুলস আছে যারা আমি যে ডিসিশন মেক করব সেক্ষেত্রে তারা সাপোর্ট দিবে। মানে কিরকম সাপোর্ট দেবে, যাতে আমি আরো ভালো ডিসিশন নিতে পারি। ঠিক আছে, যেমন আমি একটা ডিসিশন হঠাৎ করে নিলাম, কিন্তু বেসড অন ডিফারেন্ট টুলস আমি দেখলাম যে না, একটু ডিফারেন্ট আছে, তখন আমি আমার ডিসিশনটা একটু চেঞ্জ করলাম। তো এই ক্ষেত্রে অনেক ধরনের স্প্রেডশিট সফটওয়্যার আছে, যেমন এই স্প্রেডশিট সফটওয়্যার গুলি কি কি, এক্সেল, যে এই টাইপের যেগুলি সফটওয়্যার আছে, বা হচ্ছে আহ, আমার ইনস্টিটিউশনাল যেসব সফটওয়্যার আছে যেগুলি আসলে শুধুমাত্র কাস্টম মেড করা। তো সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের সফটওয়্যার কিন্তু আসলে ডিসিশন মেক করতে সহায়তা করে। আচ্ছা, তো এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে এক্সপার্ট সিস্টেম। তো এই এক্সপার্ট সিস্টেম বলতে এখানে আহ, বোঝানো হয়েছে যে যারা আসলে বেসিক্যালি যে পার্সন, এই এক্সপার্ট সিস্টেমটা, এক্সপার্ট যে ওপিনিয়ন দিবে, যে হচ্ছে এই ডাটাকে অ্যানালাইসিস করবে, আহ, বা প্রিভিয়াস তার একটা এক্সপিরিয়েন্স আছে, সে তার বেসিস করে সে একটা ডিসিশন নিতে পারবে। তো ডিসিশন মেকিং এর একজন পিপল হচ্ছে তোমার এক্সপার্ট সিস্টেম। তো এখানে এক্সপার্ট যে সিস্টেমের কথা দেখানো হয়েছে, সেখানে সাবজেক্ট এক্সপার্ট যিনি, যার কথা বললাম যে পিপল, এরপরে হচ্ছে যে তার কার উপরে বেস করে সে নলেজের উপরে বেস করে সে ডিসিশন নেবে। সেখানে কিছু ফ্যাক্টস, ডেফিনেশন এবং রুলস থাকবে। এবং যারা এই এবং ডাটাবেজের উপর বেস করে কিন্তু আমার ইনফরমেশনটা রিট্রাইভ করতে চায়। তো আমার এখানে টোটাল একটা এক্সপার্ট, সাবজেক্ট এক্সপার্ট আছে, বা যেটাকে আমি সাবজেক্ট এক্সপার্ট, ডাটাবেস, ফ্যাক্ট ফাইন্ডিংস, এবং যারা এই সুবিধাটাকে ভোগ করতেছে, কাস্টমার, কম্পিটিটরস বা সাপ্লায়ার্স, তো সবাইকে নিয়ে আমি বলতেছি যে এটা একটা এক্সপার্ট সিস্টেম। বেসিক্যালি এটা একটা ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দুইটা টাইপ আছে। একটা টাইপ হচ্ছে যে ইন্ট্রানেট এবং এক্সট্রানেট। মানে ইন্ট্রানেট
ইন্টারনেট, এক্সট্রানেট, ঠিক আছে? তো ইন্ট্রানেটটা হচ্ছে অর্গানাইজেশনের মধ্যে, মানে ইন্ডিভিজুয়াল কোনো অর্গানাইজেশনের মধ্যে বেসিক্যালি তাদের মধ্যে যত ধরনের এক্সেস থাকে, তাদের মধ্যে যত ধরনের সফটওয়্যার সিমুলেশনালি কাজ হয়, যত ধরনের ডাটাবেজে কাজ হয়, ইন্টারনাল এক্সেস হয়, সবগুলি হচ্ছে আমার ইন্টারনেট। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনের ক্ষেত্রে। সাপোজ প্রাইভেট নেটওয়ার্ক, যারা প্রাইভেট নেটওয়ার্ক বলতে আমাদের এখন আমাদের অফিসে যেটা আছে সেটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। বাট আমরা ইউজ করি কি পাবলিক, ধরো যে আমরা সার্ভারে যখন কাজ করি তখন পাবলিক পাবলিক আইপি নিয়ে কাজ করি, কিন্তু বেসিক্যালি দিস প্রাইভেট, কারণ বাইরে থেকে এটাকে অ্যাক্সেস করা যায় না, ঠিক আছে? তো এক্সটারনেট হচ্ছে যে মানে আমি আমি এখানে থেকে আমার এই সিস্টেমে যদি বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে চায়, যাকে যাকে আমার এই অফিসে যাকে বাইরে থেকে অ্যাক্সেস করতে দেওয়া হবে সেটা হচ্ছে এক্সটারনেট। আমি মধ্যে থেকে সেটা হচ্ছে ইন্টারনেট, আর বাইরে থেকে এটাকে যদি কেউ অ্যাক্সেস করে সেটা হচ্ছে এক্সট্রানেট। তো বেসিক্যালি অনেক ধরনের কাজের জন্য যারা ধরো যে আইটি তে জব করে, বা তোমরা তো আইটি তে যারা জব করে তারা হচ্ছে ওই যে বিভিন্ন এক্সটারনেট বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার একটা প্রতিষ্ঠানের সাথে সে কাজ করতেছে, তাদের সার্ভারে ঢুকে সে কাজ করতেছে। তাদের সার্ভারে কি পাবলিকলি রাখা না, তাদেরও প্রাইভেটে রাখা, কিন্তু প্রাইভেট মানে এক্সট্রানেটলি তারা কানেক্ট হয়ে কাজ করতেছে। আচ্ছা, এরপর হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা হচ্ছে যে একটা সিকিউর কানেকশন। ধরো যে আমাদের এই এখন আমাদের যেটার কথা বললাম আমরা আগেরটা, যে এক্সট্রানেট, এক্সট্রানেটটাই ওয়ান কাইন্ড অফ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। কারণ হচ্ছে এখানে এনক্রিপশন মানে সিকিউরিটিকে, আমাদের প্রাইভেট নেটওয়ার্কটাকে সিকিউর করে রাখা হয়েছে। এখন আমি যদি এটাকে অ্যাক্সেস করতে চাই, বা আহ, সেক্ষেত্রে বাইরে থেকে আহ, যে কেউ মানে আমার এই এক্সটারনেটের মাধ্যমে কানেক্ট হতে পারবে, এবং আমি এই প্রাইভেট নেটওয়ার্কটাকে ভার্চুয়ালিও যাতে একটা সিকিউর কানেকশনের মাধ্যমে আমার এটা এই নেটওয়ার্কটার সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারে, সেটাকে আমি বলতেছি যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ক্ষেত্রে যেমন এটা একটা ভিপিএন, আমাদের একটা যদি বাইরে থেকে কেউ আমাদের ডাটা এক্সচেঞ্জ করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা আমাদের যখন ডাটা আসে তখন ডাটা এনক্রিপ্টেড হয়। এনক্রিপ্টেড মানে হচ্ছে যে আমার যে মানে আমার আমার সাথে যে ডাটা পাসটা হচ্ছে সেটার সাথে কিছু এরর বা কিছু ধরনের অ্যাডিং ক্যারেক্টার নাম্বার এগুলি অ্যাড হয়ে একটা মানে এরর একটা মাস্ক তৈরি করে। যেমন আমি যদি বলি যে আমি তোমাদের লিখলাম যে আজকে তোমাদের ক্লাস হবে না, বা আজকে তোমাদের ক্লাস 10টায়, বা আজকে তোমাদের এক্সাম 10টায়। তো এই লেখাটাকে এক্স্যাক্টলি তোমার কাছে যেতে হলে যে আজকে তোমাদের এক্সাম 10টায়, এর মধ্যে অনেক ABCD 1 2 3 4 অনেক ধরনের সিস্টেম আছে, অ্যালগোরিদমের এনক্রিপ্ট করার অনেক সিস্টেম আছে, অনেক স্পেশাল ক্যারেক্টার আছে, সেটাকে অ্যাড করে দিয়ে এনক্রিপ্ট করে যাতে মাঝখানে এভসড্রপ না থাকে, মাঝখানে যারা আছে এরা যাতে বুঝতে না পারে যে আমি তোমার কাছে কি পাঠিয়েছি। তো এটা একটা ভিপিএন টানেলের মাধ্যমে এনক্যাপসুলেটেড হয়ে যায় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে। তো আবার আমার এই নেটওয়ার্কে যখন আসে তখন ডিক্রিপশন হয়, ডিক্রিপশন হয়ে অ্যাকচুয়াল মেসেজটা সব এরগুলি ওই যে অ্যালগোরিদমের মাধ্যমে সেটা আবার ডিক্রিপ্ট হয়, মানে রিভার্সলি যে এরর গুলা অ্যাড হয়েছিল সেগুলি রিমুভ হয়ে যায়, পরে আমি অ্যাকচুয়াল মেসেজটা দেখতে পারি। জুনিয়র কি জুনিয়র এসেন্স এই কাজটা করছে না? জুনিয়র এসেন্স সম্পর্কে জানি আমরা, না স্যার। আজকে একটু দেখে নিই। ঠিক আছে স্যার। স্যার আমার একটা কোশ্চিন আছে। বলো। স্যার এই যে এনক্রিপশন বা ডেক্রিপশন, এটা তো আমরা মানে যেটুকু শিখছিলাম যে এটা হচ্ছে বিভিন্ন ভাবে করা যায়। হ্যাঁ, তো আমি মনে করেন একভাবে, এটা হচ্ছে পাঠানোর সময় আমি একভাবে এনক্রিপশন করলাম। তো ওই যে যার এটা তো কাছে ধরো তো পাঠাবো। এটা এটা তো তুমি করবা না, এটা তো তোমার জি স্যার, মানে আমার যে যখন সিস্টেমটা যে সেটা সিস্টেম করবে। যে ধরনের টেকনোলজি বা অ্যালগোরিদম ইউজ করে, যে স্ট্যান্ডার্ডাইজেশন মানে IEEE যে স্ট্যান্ডার্ডাইজেশন বা ইন্টারনেট টেকনোলজিতে যেসব স্ট্যান্ডার্ডাইজেশন এখন ফলো করে সেই ধরনের অ্যালগোরিদম ইউজ করবে এখানে। জি স্যার, তো এখন আমার সিস্টেমটা যদি একভাবে করে তাহলে তো যেই গ্রহীতা তারও সিস্টেমটা সেই একইভাবে ওটাকে ডিক্রিপ্ট না, করতে হবে। এটাকে এটাকে করার সুযোগ নাই, কারণ কম্পিউটার যখন বানানো হয় তখন ওই স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করেই বানানো হয়। বুঝতে পারছো? তোমার ক্ষেত্রে এক ধরনের হবে, আমার ক্ষেত্রে এক ধরনের হবে, সেটা আলাদা। যখন তুমি নিজে পার্সোনালি একটা ডিভাইস তৈরি করবা তখন সেক্ষেত্রে কমপ্লেক্সিটি ধরা পড়তে পারে।
কিন্তু যখন যারা ডিভাইস বানায় তখন বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজেশন আছে, ঠিক আছে? ওই স্ট্যান্ডার্ডাইজেশন ফলো করে কাজ করতে হয়। তুমি চাইলে ইউএসবি 2 3 4 5 এর বাইরে তুমি করতে পারবে না। তুমি যদি বানাইতে পারো তোমার নিজের মতো করে একটা ইউএসবি ধরো এফ বানাইলা, কোনো কাজ করলো না, লাভ হইলো কি? তোমার অন্য কোনো পোর্ট এসে কাজ করলো না। তো সিঙ্ক্রোনাইজেশন লাগবে। সিঙ্ক্রোনাইজেশনের জন্য যে স্ট্যান্ডার্ডাইজেশন আছে, ওয়ার্ল্ড যে স্ট্যান্ডার্ডাইজেশন, আইটিএ বা আইটিবি কি যেন বলে, এদের মাধ্যমে যেটা ফলো করে একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইন অনুসারে তৈরি করলে তোমার এটা সিঙ্ক্রোনাইজ হবে, আদারওয়াইজ সিঙ্ক্রোনাইজ হবে না। তুমি বুঝতে পারছো কথা আমার? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু এই সিনক্রোনাইজটা যদি স্যার একটা ইউনিভার্সাল হয়ে থাকে, তাহলে যারা অ্যাকচুয়ালি মানে হ্যাক করতে চায় বা হ্যাকার, তাদের তো তো এই ব্যাপারটা জানার কথা। তখন তো দেখা গেল আমার তো লাভ হচ্ছে না, ওইও জানে আমিও জানি যে এই ব্যাপারটা, তখন না কি আমার। জানলেও তোমার কি, তোমার ধরো যে অ্যালগোরিদম যাই আছে না কেন, এখন এক্স্যাক্টলি কি জানে সে এরর কোনটা, ওখানে কি ধরনের এরর সে অ্যাড করছে, কি ধরনের মাস্কিং করছে সে, ও এটা তো জানার কথা না। জি স্যার, এটা শুধু মানে সেন্ডার আর রিসিভার জানবে, এই তো স্যার। এটা শুধু সেন্ডার এবং সেন্ডারের এন্ড আর রিসিভার এন্ড জানবে, জি স্যার, জি এবং স্যার। এদের মাঝখানে যে আন্ডারস্ট্যান্ডিং তারা জানবে। বাট এই আন্ডারস্ট্যান্ডিং কে রিড করার মতো ক্যাপাবিলিটি থাকে বিধায় এই ধরো যে জুলিয়ান অ্যাসেন্সরা সব বের করতে পারে। তারপর অনেক ধরনের অনেক অ্যালগোরিদম আছে যেগুলি দিয়ে আরো অনেক শক্তিশালী তোমার, যেমন বিশেষ করে সিকিউরিটি সার্ভিস, ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের ক্ষেত্রে যারা ইউজ করে আর কি, বাইরের দেশে, ইউএস বা ইউএস ইউকে এদের দেশে, তো তখন ওরা হয়তো অনেক স্ট্রং বা অনেক কয়েক লেয়ারের সিকিউরিটি ইউজ করে। তারপরে ওইটা ভেঙে দেন ওটাকে অ্যাক্সেস করতে হয়। হুম, জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, মানে আমরা আসলে বেসিক্যালি কি করি নেটওয়ার্কে, আমরা কিন্তু ইনফরমেশন শেয়ার করি। তো ইনফরমেশন যখন শেয়ার করি, এটা কিন্তু কিভাবে হচ্ছে, ডাটা ডাটা যে আমাদের 0 1 যে ডিজিটটা সেটা ইন্টারচেঞ্জ হচ্ছে কিভাবে, ইলেকট্রনিক্যালি না? ইলেকট্রনের মাধ্যমে চেঞ্জ হচ্ছে তো নাকি? তো আমরা তো এই কাজটা টোটালটাই করতেছি ইলেকট্রনিক্যালি। কম্পিউটার ডিভাইস একটা কোন ধরনের ডিভাইস? ইলেকট্রনিক ডিভাইস। তো আমরা কিন্তু এই সব ধরনের ডাটা পাসিং কাজ করতেছি কি ইলেকট্রনিক ওয়েতে। সো ইলেকট্রনিক ওয়েতে কাজ করার ফলে আমার কিন্তু অনেক ধরনের, শুধু এক ধরনের কাজ না, সব ধরনের কাজ আমরা করি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার অর্গানাইজেশন অনেক লাভ হচ্ছে। এটাকে এটাকে বলতেছে আমার একটা ডাটা ওয়্যার হাউস। এখানে কি এটা একটা সার্ভার র্যাক, এটাকে কি বলে? এটা সার্ভার র্যাক। এটা অনেক ধরনের সার্ভার এখানে ইয়া থাকে। তো এই ধরনের সার্ভার র্যাকের মধ্যে তার অ্যাপ্লিকেশন সার্ভার থাকে, ডাটাবেস সার্ভার থেকে, নাস স্টোরেজ থাকে, মানে নেটওয়ার্ক অ্যাজ সার্ভার যেটাকে বলি, বা ডাস, এরা থাকে। এবং এটার জন্য 24 আওয়ার্স পাওয়ার সাপ্লাই থাকে। হ্যাঁ। তো এটা সিকিউরিটি সিস্টেম কয়েক লেয়ারে থাকে, ফায়ারওয়াল থাকে। আহ, তোমার এটাকে 24 আওয়ার্স আমার যাতে আমি এটাকে নিরবিচ্ছিন্ন ভাবে পাওয়ার সাপ্লাই দিতে পারি, তার জন্য পাওয়ার ব্যাকআপ থাকে। তো আর এটার জন্য কিছু নির্দিষ্ট টেকনোলজির মাধ্যমে বা বিভিন্ন রাউটিং বলি যাকে, এর মাধ্যমে কনফিগার করা থাকে যাতে কোনো প্রবলেম হলে যাতে সুইচ করতে পারে, যেটাকে আমরা বলতেছি ফল্ট টলারেন্স বা ডাটা সিকিউরিটি। এখন আসলে যে আমার কাছে যে ডাটাগুলি আসলো, ডাটাগুলি তো অনেক ধরনের ডাটা স্ক্রাব করতে হয়, মানে ডাটা পরিষ্কার করতে হয়, ক্লিন করতে হয়। কারণ দেখা যাচ্ছে একই ডাটা অনেকবার চলে আসে, ডাটা কনসিস্টেন্সি বা ভ্যালিডেট করতে হয়। মানে তোমার ডাটা 5 বার চলে আসে, তাহলে তোমাকে 4 বার ফেলে দিতে হবে, একবার রাখতে হবে নাকি? বা তোমার একই ইনফরমেশন কয়েকটা ফিল্ডে আছে, তো এগুলিকে থেকে ফেলে দিতে হবে, এই ধরনের কাজ করতে হবে। আচ্ছা। তো এরপরে আছে সার্ভার নিয়ে কিছু কথা আছে, যে সার্ভার আসলে কিভাবে কাজ করে। সার্ভার নিয়ে যে যে কাজগুলি করে সেক্ষেত্রে আমরা যদি বলি ইন্টারফেস সলিউশন এবং রেড করা। তো এই ইন্টারফেস সলিউশনটা হচ্ছে যে আমরা বেসিক্যালি, রেড মানে হচ্ছে যে তোমার রিডান্ডেন্ট অ্যারে, ইন অফ ইনএক্সপেন্সিভ বলে, আর ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক, মানে রিডান্ডেন্ট অ্যারে অফ ইনএক্সপেন্সিভ অর ইন্ডিপেন্ডেন্ট, মানে ইনএক্সপেন্সিভ বলে বলে ইন্ডিপেন্ডেন্ট ডিস্কও বলে। না, এটা মানে হচ্ছে যে অনেক ক্ষেত্রে তোমরা শুনে থাকবে যে আমার রেড করা আছে, রেড করা আছে। তা রেড করাটা মানে কি আসলে? রেড মানে হচ্ছে ধরো তোমার কম্পিউটার হার্ড ডিস্ক কয়টা? একটা, ঠিক না? বা দুইটা। এখন এখানে সার্ভারে তো তোমার একটা দুইটা হার্ড ডিস্কে হয় না, অনেকগুলি মাল্টিপল হার্ড ডিস্ক লাগে, ঠিক না? তো মাল্টিপল হার্ড ডিস্ক যখন আমি এটাকে আহ ধরো আমার 4টা 5টা হার্ড ডিস্ক আছে, ঠিক আছে, 1 2 3 4। তো এই 5টা হার্ড ডিস্কই
আমি কাজ করাবো কিভাবে? পাঁচটা হার্ড ডিস্কে আমার লজিক্যালি কানেক্টেড থাকবে, কিন্তু ইন্ডিভিজুয়াল ফিজিক্যালি কিন্তু তারা ডিফারেন্ট পার্ট, ঠিক না? তার মানে পাঁচটা হার্ড ডিস্ক মিলে আমার টোটাল হয়েছে কত? টোটাল একটা কালেকটিভ আমার হার্ড ডিস্ক, কিন্তু সেটাকে কিন্তু ফিজিক্যালি কিন্তু আমার স্প্লিট করা। যেমন আমার এখানে কিন্তু দেখা যায় এই যে 1 2 3 4 এই চারটা হার্ড ডিস্ক আমার আছে, ঠিক আছে? এটাকে রেড করা আছে, রেড অন করা আছে, যেটা মাল্টিপল ডিস্ক মিররিং, যেটাকে এরকম মাল্টিপল 1 2 3 4, আবার 5 6 7 8 দুইটা ওয়েতে মিররিং করা আছে। মিররিং মানে কি? আরেকটা কপি করে রাখা, যাতে ভবিষ্যতে আমার যদি মেইন ডিস্কের ডাটা কোনো কারণে লস্ট হয়, আমি মিররিং কপি থেকে আমি আবার ডাটাটা রিট্রাইভ করতে পারবো। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তার মানে কি সার্ভারে স্যার 2 কপি থাকে আমাদের সব শুধু ডাটারই? 2 কপি না, অনেক কপি করা যায়। যেমন ওখানে যে মানে তোমার যেটা হচ্ছে মিররিং মানে কি? মিররিং মানে হচ্ছে আমার ধরো যে এখন যেটা আছে সেটাকে আমি আরো একটা কপি করে রাখতেছি, ঠিক আছে? জি স্যার। তো এক্ষেত্রে এটা এটা করতেছে ধরো রেড অন, তো রেড 3 4 5 আছে যারা আরো অনেক স্টেপিং মানে পেরিটি বেসিসে কাজ করে। তো আমরা যখন সার্ভারে যখন কনফিগারেশন করা হয় তখন মেইনলি ডিস্ক রেড অনটা করা হয়, যে ধরো কোনো কারণে আমার মেইন ডাটা বা মেইন ডিস্কের ডাটা চলে গেল, তখন আমরা ওই ব্যাকআপ মানে এটাকে আমার এখানে যেটা আছে সেটাতে একটা মিরর কপি তৈরি করা থাকে, সেটা থেকে আমরা কাজ করতে পারি। এটার জন্য বেসিক্যালি যে মেইন উদ্দেশ্য কি রেইডের? রেইডের উদ্দেশ্য হচ্ছে যে আমার অনেকগুলি হার্ড ডিস্কের মধ্যে একটা লজিক্যাল লিঙ্ক তৈরি করা, একটা লজিক্যাল কানেকশন তৈরি করা, এবং এটাকে যাতে আমার ডাটা রিডান্ডেন্সি না হয়, ডাটা রিডান্ডেন্সি যাতে না হয়। এবং আরো একটা মূল কারণ হচ্ছে যে এটা খুব দ্রুত অ্যাক্সেস করা যায়। মানে আমার যদি একটা বড় হিউজ ডাটা হয়, মানে বড় সাইজ হয়, তাহলে আমার স্বাভাবিকভাবে অ্যাক্সেস করতে রিড করতে একটু টাইম নেবে। বাট স্প্লিট করে 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 যদি ভাগ করি তখন আমার স্বাভাবিকভাবে এটা একটু ফাস্ট হবে। আরেকটা হচ্ছে যে এই যে নাস, এন্টারপ্রাইজ সলিউশনের কথা আমি কিন্তু শেয়ার করতেছি। নাস নাস হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস স্টোরেজ, মানে এটা নেটওয়ার্কলি কানেক্টেড, যে স্টোরেজটা নেটওয়ার্কলি কানেক্টেড। ধরো তোমাদের কাছে যে হার্ড ডিস্কটা আছে সেটা কিন্তু সরাসরি সিরিয়াল সিরিয়াল কানেকশন নাকি? হ্যাঁ, কিন্তু এটা জি হচ্ছে স্যার। তোমার নেটওয়ার্ক, বাই নেটওয়ার্কের মাধ্যমে এই তোমার অনেক অনেক হিউজ একটা স্টোরেজ কানেক্ট থাকে। এটাকে বলছে নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ, যেটা হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে সার্ভার থেকে নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে কানেকশন এস্টাবলিশ করা হয়। এবং বেসিক্যালি আমরা যেটা ওই যে মিররিং কপি যাই বললাম, উদ্দেশ্য কি? ব্যাকআপ নেওয়া, ঠিক না? তো আমরা এই ব্যাকআপ নেওয়াটা হচ্ছে যে আমরা ব্যাকআপের মাধ্যমে কিন্তু আমাদের ফাইলগুলি প্রোটেক্ট করতে পারি, এবং যে আমরা যে প্রিভিয়াস ট্রানজেকশন করছি লগ ফাইল দেখলে সেগুলিকে রোল ব্যাক করতে পারি, ঠিক আছে? তো এগুলি সব কিন্তু হচ্ছে একটা সিস্টেম, মানে ইনফরমেশন সিস্টেমের হার্ডওয়্যার যেগুলি আছে, আমরা আসলে এই কাজগুলো করে থাকি। এখন সব যে এরকম হবে সেটা এমন না, কিন্তু এটা একটা আইডিয়াল সিস্টেমের কথা বলা হয়েছে, যে সিস্টেমের মাধ্যমে একটা অটোমেশন থাকবে। সেই সিস্টেমের মাধ্যমে আমার ইনফরমেশন সিস্টেমের কি কি আহ, স্টেপ থাকলে বা কম্পোনেন্ট থাকলে এটাকে আমরা একটা আইডিয়াল সিস্টেম ধরতে পারবো। এই কথাগুলি বলা হয়েছে। বাট সব ক্ষেত্রে যেমন আমার মানে চাহিদা আছে কিন্তু আমার টাকা পয়সা নেই, তাহলে আমি করতে পারবো না। আচ্ছা, ভালো কথা, তোমাদের ল্যাব ক্লাস হয় প্রতি মঙ্গলবার? স্যার আপনার ভয়েস খুব স্লো হয়ে গেছে স্যার আবার। তোমাদের কি সন্ধ্যার পরে যদি ক্লাস নেই তোমাদের তোমরা সকালেই ভালো হবে তোমাদের জন্য, বলো তো? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন যাচ্ছে, এতক্ষণ স্লো হয়ে গেছিল অনেক। আচ্ছা,
তো এই তোমাদের ল্যাব ক্লাস হবে প্রতি মঙ্গলবার, ঠিক আছে? প্রতি মঙ্গলবার সকাল 11টায় ল্যাব ক্লাস। আর হচ্ছে ল্যাবটা টানা 4টা 5টা ক্লাস নিলে অনেক দূর হয়ে যাবে। আর থিওরি মোটামুটি আহ চ্যাপ্টার গুলো হয়তো 14 চ্যাপ্টার, আর 2টা চ্যাপ্টার পড়াবো। পড়ানোর পরে কিছু স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে নাম্বার সিস্টেম, তারপর হচ্ছে কমপ্লিমেন্টস, তারপর এরকম আরো কিছু ইস্যু আছে, ওগুলো নিয়ে একটু আলাদাভাবে কথা বলবো। তো আর 2টা লেকচার নিলে হয়তো বা আমাদের বইটা শেষ হয়ে যাবে, কিন্তু কিছু জিনিস বাদ থাকবে, ওগুলা দেখাই দেবো আর কি। তোমাদের অন্য সাবজেক্ট কি শেষ হয়েছে? না স্যার, সবগুলাই এই এরকমই, আর 2টা 3টা করে ক্লাস আছে এরকম। সবগুলাই না স্যার, মানে 2-1টা সাবজেক্ট বেশিরভাগ হয়ে গেছে? শেষ হয়নি, বেশিরভাগই আরো অনেক সময় লাগবে, 1-1.5 মাস হয়তো আরো লাগবে এরকম। আপনার আপনার মতো মানে 2-1টা সাবজেক্ট আছে যেগুলো প্রায় শেষের পথে এরকম। আচ্ছা, আর হচ্ছে যে আহ, তোমাদের এই রবিবারের ক্লাসটা তোমাদের যদি রাতে নেওয়া হয়, সোমবার সোমবার রাতে সন্ধ্যার দিকে, তোমাদের কি ওদিকে ইলেকট্রিসিটির প্রবলেম করে বেশি এখন সন্ধ্যার পরে? না স্যার, এখন মূলত স্যার দিনের বেলাতেই প্রবলেম করে। আমাদের এখানে 2 দিন মাইকিং করলো যে 2 দিন দিনের বেলা কারেন্ট থাকবে না, কিন্তু সন্ধ্যাবেলা থেকে ঠিকই কারেন্ট থাকবে। সন্ধ্যাবেলা সেটাই। প্রবলেম সারাদিনে প্রবলেম হবে না। সমান ভাবে এই সমস্যা করে। এই যে আমার এখানে মাত্র ইলেকট্রিসিটি চলে গেছিল, ওই আসলো 10 মিনিটের মতো ক্লাসে ছিলাম না। স্যার, দিনে বলেন রাতে বলেন প্রায় সমানই অসুবিধা করে। স্যার হ্যালো। তোমাদের কারেন্ট চলে গেল, কিন্তু মোবাইল ডাটা দিলে তোমাদের ইলেকট্রিসিটির সাথে কি সম্পর্ক? স্যার ওয়াইফাই ইউজ করি তো। ওয়াইফাই ইউজ করো, একটু ব্যাকআপ 3-4 জিবি ডাটা নিয়ে রাখবো অলওয়েজ শুধু। টেলিটকে তোমরা নিলে তো মনে হচ্ছে টেলিটকে বিডিএন এ টাকা কাটে না, তোমরা ওটাও দেখতে পারো, যদি টেলিটকের নেটওয়ার্ক সব জায়গায় ভালো না। স্যার হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার রাতে নিলে স্যার একটু প্রবলেম হয় আমার এখানে। স্যার আমার এখানে যে আমি মোবাইল নেট দিয়ে চালাই আর কি, তো এখানে মোবাইলটা বাইরে রাখতে হয়। না, তো সন্ধ্যার পরে স্যার দাও, যদি 6টার দিকে ক্লাস নেই সেক্ষেত্রে আমি ওই সব ব্যাচে আমরা সন্ধ্যার পরেই ক্লাস নেই, এক্সেপ্ট তোমাদেরটা ছাড়া। কারণ হচ্ছে দিনের বেলা অফিস থাকে, ঝামেলা থাকে, ঠিক আছে? হয়তো শুক্র শনিবার নেওয়া যায়, শুক্র শনিবার যদি তোমরা চাও শুক্র শনিবারও নিতে পারি। শুক্র শনিবার হয়তো করি না, বাট শুক্র শনিবার অনেক ক্লাস থাকে, এই জন্য শুক্র শনিবার নেই না। হ্যাঁ, ওই চিন্তা করে। এখন তোমরা যদি বলো, কারণ এই অফিস যেতে একটু ভেজাল হয়, যেহেতু আমি আজকে অফিসে আসছি, কালকে অফিসে আসবো। তো এই অফিসে আসলে তোমার অনেক কাজ থাকে, অনেক মিটিং থাকে, এমার্জেন্সি কাজ থাকে, এগুলি হঠাৎ করে একটা প্রবলেম অ্যারাইজ করে। এইসব কাজ করে আসলে ক্লাসে কনসেন্ট্রেশন দেওয়া যায় না। ক্লাস করার জন্য একটু মাথা ফ্রি হওয়া দরকার। তোমরা, হ্যাঁ তোমরা ঠিক আছে তাহলে সন্ধ্যা পরে, বা তোমরা কি তাহলে শুক্রবারে ফ্রি আছো? শুক্রবারে, শনিবারে? না, শনিবারে শুক্রবারে আরো স্যার 3টা ক্লাস একসাথে। স্যার শনিবারে শুধু শনিবারে ফিজিক্স ক্লাস ফ্রি আছে, আছে স্যার। শনিবারে একটা ক্লাস আছে আমাদের শুধু। শনিবারের সন্ধ্যার দিকে দিতে পারেন। শনিবারে এবং মঙ্গলবারে, শনিবারে মঙ্গলবার 11টাই থাক। আর শনিবারে তোমরা শনিবারও তোমরা 11টায় নিতে পারো, অসুবিধা নেই। শনিবারও সকালে নিতে পারো। স্যার জি স্যার, শনিবারে এভাবে স্যার 11টা থেকে ভালো হয়। 12টা হচ্ছে ফিজিক্স আছে স্যার। শনিবার 11টায় ফিজিক্স ক্লাস। আচ্ছা, তোমরা তাহলে এই করতে পারো, 12টায় নিতে পারো, 12টায় বা 12:30টায়। জি স্যার, তাহলে ফিজিক্সের পরে আপনারটা করা যায়। হ্যাঁ, ফিজিক্সের পরে তোমরা আমারটা করতে পারো শনিবার, ঠিক আছে? তো ওইটাও পরে, অথবা সন্ধ্যার পরে পরে, সন্ধ্যার পরে আসলে বেসিক্যালি কার কার প্রবলেম আছে? সন্ধ্যার পরে তোমাদের কার কার প্রবলেম আছে বলো তো? আমার একটু আছে স্যার, একটু রাতে হলে স্যার একটু সমস্যা হয় স্যার। মানে 6টার দিকে হলেও? স্যার আমাদের এখান থেকে স্যার 5টার দিকে স্যার রাত হয়ে যায় মানে আচ্ছা, এখন। জি স্যার। ঠিক আছে তাইলে আর কি। তোমার হচ্ছে শনিবার, আহ শনিবার তারিখে তোমাদের কোন স্যার ক্লাস কয়টা থেকে কয়টা? স্যার ফিজিক্স শুধু 11টা থেকে 12টা, হয়তো বা 12টা পার হয়ে যায় একটু, হয়তো 1.5 ঘন্টা হলো এরকম।
হুম, মানে 11টায় শুরু হয় আর কি ফিজিক্স, এই স্যার। হুম, হুম। আচ্ছা, তো তোমরা তাইলে 12:30 থেকে 1:30, 1 ঘন্টা করাইলেই হয় আমার, ঠিক আছে? তোমরা ওই টাইমটা ঠিক আছে কিনা তোমাদের জন্য? জি স্যার, এটা করা যায়। এখন যদি কারো প্রবলেম থাকে তাহলে স্যার ওই বলতে পারেন। ওই তোমরা টাইমটা চলে। প্রবলেম থাকলে বলো, নাহলে এটা ফিক্স করবো আর কি। জি স্যার, ওই টাইমে। এই লেমন কি আছে না ওর ইয়া? ওই নাই, ওর ওখানে বিদ্যুতের খুবই প্রবলেম তো স্যার, ওই জন্য। তোমাদের উত্তরবঙ্গে সবার কি একই অবস্থা নাকি? স্যার উত্তরবঙ্গে অত ভালো ইলেকট্রিসিটি সাপ্লাই খুব কম স্যার, আর সব ম্যাক্সিমাম গ্রাম্য এলাকা তো স্যার, ওই জন্য তেমন বেশি কারেন্ট থাকে না। আমাদের এই দিকটা দক্ষিণাঞ্চলে এত প্রবলেম নেই। স্যার আসলে উত্তরবঙ্গে ইলেকট্রিসিটি প্রবলেম একটু বেশি হয়। ঠিক আছে তাহলে, শনিবার 12:30, আর হচ্ছে আহ মঙ্গলবার 11টায় ল্যাব ক্লাস, শনিবার 12:30। এখন থেকে ওই টাইমই তোমরা রেগুলারলি জয়েন করবা, আর কোনো ধরনের নোটিফিকেশনের জন্য ক্লাসরুম দেখবা। ঠিক আছে, তো এরপর হচ্ছে যে স্কেলেবল এবং ইন্টারঅপারেবল সিস্টেম। মানে স্কেলেবল হচ্ছে যে আমি যে সিস্টেমটাকে, যে এমন একটা সিস্টেম, আমি ইনফরমেশন সিস্টেম বানাতে চাই যে সিস্টেমটাকে আমি কোনো অন্য কোনো সফটওয়্যার হার্ডওয়্যার এটাকে আমি সিঙ্ক্রোনাইজ করাতে পারি, আমি অ্যাড করতে পারি, এটাকে ফার্দার আরো কাজ করে নিয়ে যেতে পারি। মানে এটা স্কেলেবল একটা প্রপার্টি যেন হয় আমার, ওই সিস্টেমটা যাতে স্কেলেবল হয়, যাতে অন্য কোনো সিস্টেমকে আমি খুব করাতে পারি। এমন না যে খুব রিজিড হয়ে গেল, যার স্কেলেবিলিটি নাই, একদম রিজিড হয়ে গেল, আমি পারবোই না, এর বাইরে আমার আর কোনো কিছু করা সম্ভব না, এই ধরনের সিস্টেম আসলে মানে আমাদের অটোমেশনের জন্য বাধা। যেমন কিছু কিছু সিস্টেম আছে যেগুলো শুধু ওই ডিভাইসেই চলবে, ওইটাতেই চলবে, ঠিক আছে, ওই সফটওয়্যারটা শুধু ওই ডিভাইসেই চলবে স্পেসিফিক। তো এই ক্ষেত্রে আসলে আমাদের স্কেলেবল হইলো না। এটা হচ্ছে ইন্টার অপারেবল সিস্টেম, যে আমার এখানেও চলতেছে, আমার সিস্টেমও চলতেছে, তোমার কম্পিউটারে চলতেছে, আরেক জায়গায় চলতেছে, ঠিক আছে, যাতে সব সিস্টেমে যাতে ইন্টার অপারেবল হয়, ইন্টারচেঞ্জ করা যায়। ইন্ট্রিগাল পার্ট অফ অর্গানাইজেশন, অবশ্যই আমার ইন্ট্রিগাল পার্টটা কাজ করতে হবে, কারণ আমার ইন্ডিভিজুয়াল কোনো পার্ট নিয়ে কোনো সলিউশন দাঁড়াবে না কিন্তু। অনেকগুলি কম্পোনেন্ট, অনেক ডিভাইস, অনেক সিস্টেম, অনেক সফটওয়্যারের সমন্বয় কিন্তু আমার একটা সলিউশন। আচ্ছা, এই ক্রিয়াকে আমরা সাধারণত অ্যাজ ইউজুয়ালি অনেক নামে ডাকি, যেমন হচ্ছে যে ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম, এএস। বাট যে আমরা বেসিক্যালি কি ইনফরমেশন সিস্টেম বা আইটি, সবাই কি বলে, আইটি বলে না? আইটি, আইটি বা ইনফরমেশন সিস্টেম বা ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমটা একটু আলাদা। এটা এটা হচ্ছে জাস্ট ম্যানেজার, যে ম্যানেজারিয়াল ক্ষেত্রে যেসব ডিসিশন মেক, মানে ম্যানেজমেন্টারিয়াল পার্ট। তো এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কথাটা ইনফরমেশন সিস্টেমের মধ্যেও যায়, ইনফরমেশন টেকনোলজির মধ্যেও যায়। আচ্ছা, নেক্সট ডেতে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে নাম্বার সিস্টেম সবাই দেখে আসবা, নাম্বার সিস্টেম সবাই দেখে আসবা, ঠিক আছে? জি স্যার। নাম্বার সিস্টেম যতগুলো আছে সবগুলো দেখে আসবা। তোমাদের কি প্রেজেন্টেশন নিয়েছিলাম একটা? প্রেজেন্টেশন তো নিয়েছিলেন স্যার, ওই যে অপারেটিং সিস্টেমের উপরে। দুইটা প্রেজেন্টেশন নিয়েছেন স্যার আমাদের টোটাল। তোমাদের না দুইটা নিয়েছি, দুইটা। জি স্যার। জি স্যার। হুম। আচ্ছা, এরপরেটা হচ্ছে যে বিল্ডিং ইনফরমেশন সিস্টেম। তো আমরা তো দেখলাম ইনফরমেশন সিস্টেমটাকে ডিফাইন করলাম এতক্ষণ নাকি, এর উদ্দেশ্য কি, আর সেটা কি, ইনফরমেশন সিস্টেমটা আসলে কি, মানে বলতে কি বোঝায়, সেটা কি কি নাম আছে, আমরা প্রপার একটা ইনফরমেশন সিস্টেম কিভাবে বিল্ড করতে পারি। তো এই যে কিভাবে বিল্ড করতে পারি,
তো এইটার যে আইডিয়া বা কনসেপ্ট সেটা হচ্ছে এই সফটওয়্যারের মধ্যে, সেটা হচ্ছে যে অর্গানাইজড ওয়ে টু বিল্ড ইনফরমেশন সিস্টেম। এটা কয়েকটা 5 পেজেস আছে, যেটাকে এসডিএলসিও অনেকে বলে, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এসডিএলসি, ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো ফেজ অন, যেটাখানে আমরা নিড অ্যানালাইসিস, মানে আমরা এখানে কি শুধু রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিসটা করি, যে আমরা একটা প্রবলেম ডোমেন যেটা কাজ করি, যে প্রবলেমটাকে নিয়ে অ্যানালাইসিস করি। যে দেন ফেজ টু সিস্টেম ডিজাইন। তো ওইটা আমার বেসড অন দ্য রিকোয়ারমেন্টস, আমরা ওই বা ওই প্রবলেমটার আগে একটা ডিজাইন তৈরি করি, যে কিভাবে আর্কিটেকচারাল প্ল্যান তৈরি করি, যে আমার এই প্রবলেমটার এগেনস্টে আমি কি ধরনের সলিউশন দিতে পারবো, তার একটা ডিজাইন তৈরি করি। এন্ড বেসড অন দিস ডিজাইন আমরা কি করি, আমরা দেন ডেভেলপমেন্ট ওয়ার্কে হাত দেই। ওই ডিজাইনের উপরে বেস করে আমরা ডেভেলপমেন্টের কাজ করি। তো ডেভেলপমেন্ট কাজ করার জন্য সেখানে এখানে দুইটা দেখাইছে, একটা হচ্ছে অ্যাকুইজিশন এন্ড লোকাল ডেভেলপমেন্ট। যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কাউকে অ্যাকুইজিট করতে পারি, অথবা আমরা নিজেরাই ডেভেলপ করতে পারি। যদি এটা দরকার নেই, এটা হচ্ছে ভিতরে কথাবার্তা দিয়ে, বাট মেইন কথা হচ্ছে কি আমার ডেভেলপ করতে হবে, এই পেজটাকে আমি ডেভেলপ করব, কিভাবে করবো সেটা ডিপেন্ডস অফ টু ইউ। আচ্ছা, ডেভেলপমেন্টের পরের ফেজে যে আমি ডেভেলপ করে ফেললাম, মানে আমি প্রবলেমটা আইডেন্টিফাই করলাম, ডিজাইন করলাম, আমি কাজও করে ফেললাম, মাটি ভরাট করে ফেললাম, এখন ইমপ্লিমেন্টেশন, মানে আমি যে ডেভেলপ করে ফেললাম সেটাকে আমি এখন ডেপ্লয় করতে চাই মানে ধরে আমি একটা ওয়েবসাইট বানালাম। তো ওয়েবসাইটে ফার্স্ট কি কাজ করব, আমি কার জন্য ওয়েবসাইট বানাচ্ছি, কেন বানাচ্ছি, তার ক্রাইটেরিয়া গুলি কি 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 লাগবে, সবগুলি নিড অ্যানালাইসিস করলাম। করার পরে আমি একটা প্ল্যান তৈরি করলাম, আর্কিটেকচারাল লেআউট তৈরি করলাম, কোথায় কি হবে, কিভাবে ডিজাইনটা হতে পারে, এরকম সিস্টেম ডিজাইন করলাম। এবং তার ক্রাইটেরিয়া কি, কোন সিস্টেমে কি কি লাগবে, কোন কোন ব্রাউজার কম্প্যাটেবল হবে, মোবাইল কম্প্যাটেবল হবে কিনা, এই বিষয়গুলো। এরপরে আমি কি করলাম, আমি কোডিং এ হাত দিলাম, ডেভেলপমেন্টে গেলাম নাকি, সেটা পিএইচপি হোক, জি স্যার। ASP.NET হোক, বা হচ্ছে যে আরো যেসব পাইথন আছে, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। যতগুলি আছে, যে ডিজাইন পার্টে যেমন জাভা স্ক্রিপ্ট আছে, হ্যাঁ, তো এগুলি এগুলি দিয়ে আমরা ডেভেলপমেন্টে কাজ করলাম। করার পরে আমরা যখন এটাকে ডিপ্লয় করতে যাব, ওয়েবসাইটটাকে টোটাল প্যাকেজ কমপ্লিট করে আমরা ডিপ্লয় করতে যাব, তখন হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন, যে এটা আমরা কাজটা করে ফেলছি, ইমপ্লিমেন্ট করে ফেলছি, আমরা সার্ভারে হোস্টিং করলাম, টেস্ট করলাম, ঠিক আছে। এরপর হচ্ছে 5 মেনটেনেন্স, যে আমি করে দিয়ে শেষ না, এরপরে আমার একটা রাউন্ড দ্য ইয়ার, যে আমি দেখবো যে আমার কোনো প্রবলেম আছে কিনা, আমার কোনো কমপ্লেন জানাতে পারতেছে কিনা, স্টুডেন্ট এডমিশন ঠিকভাবে হইতে পারতেছে কিনা, টাকা পয়সা জমা দিতে পারতেছে কিনা, সব মেনটেনেন্স গুলি করতে হবে। এর মধ্যে একটা বড় ব্যাপার বাদ গেছে, সেটা হচ্ছে যে তোমার যে টেস্টিং, টেস্টিংটা অনেক ইম্পর্টেন্ট, যে ইমপ্লিমেন্টেশন করার আগে আসলে টেস্টিংটা করতে হয়, বাট এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজের মধ্যেই থাকে। আচ্ছা, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আচ্ছা, যেহেতু আমরা এটা হচ্ছে সিস্টেম নিয়ে কথা বলছি, তো এটা হচ্ছে আমরা সফটওয়্যার না বলে সিস্টেম বলবো, ঠিক আছে, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ফার্স্ট ফেজে যেটা অ্যানালাইসিস, যে আমি আসলে ইউজার কি চাচ্ছে, তার কি দরকার, এ ধরনের প্রবলেমটাকে আগে ডিফাইন করতে হবে। উইথাউট যদি তুমি ভালো করে মানে প্রবলেমটা না জানো, মানে ইউজার কি চায় সেটা যদি না জানো, তাহলে কিন্তু তুমি ভালো সলিউশন দিতে পারবা না। তো এই ক্ষেত্রে সবচেয়ে জরুরি যেটা, প্রবলেমটাকে ভালো করে জানা, প্রবলেমটাকে ভালো করে জানলে আমি সলিউশন দিতে পারবো। তাহলে আমাকে প্রবলেমটাকে জানার জন্য কিছু মোরাল কোশ্চেন্স আছে, কোশ্চেন গুলি দিয়ে কোশ্চেন করলে আমি আমার এই ফেজের কাজগুলি করা যাবে। ডিফাইন দ্য প্রবলেম, প্রেজেন্ট পসিবল সলিউশন, ডিটারমাইন দ্য বেস্ট সলিউশন। তার এই তিনটা মানে মেইন প্রবলেম দেখাইছে, যে তার প্রবলেমটা কি, প্রবলেমকে ডিফাইন করো, এক্স্যাক্টলি শার্পলি প্রবলেমকে ডিফাইন করো। এরপর হচ্ছে বর্তমানে আসলে এক্সিস্টিং কি প্রবলেম আছে যার জন্য সেই এই সমাধানটা চাইতেছে। আর এটা হচ্ছে যে এই যে সমাধানটা চাচ্ছে তার মধ্যে তার জন্য সবচেয়ে বেস্ট কোনটা হয়, ঠিক আছে। তো এই তিনটার উপরে বেসিস করে সে সলভ করতেছে। তো এই ক্ষেত্রে স্লাইড সব চেঞ্জ হচ্ছে না, আপনি কি চেঞ্জ করছেন নাকি স্যার? আমরা শুধু স্লাইডের মূল পেজটা দেখতে পাচ্ছি। স্যার এবার হয়েছে।
আহ, তো এই সলিউশনকে মানে এই ফার্স্ট ফেজের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আমি যার জন্য প্রবলেমটা বানাচ্ছি তার সাথে আমার বসা, তার সাথে বসে কাজ করা, হোয়াট এক্স্যাক্টলি দ্য প্রবলেম। ঠিক আছে, তো প্রবলেমকে ভালো করে জানলে আমি এই সমস্যার সমাধান হবে আমার। ফেজ টু, সিস্টেম ডিজাইন। তো সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে যে আমার মানে আমি প্রবলেমটাকে আমি প্রপারলি আইডেন্টিফাই করলাম, ঠিক আছে, তো আমি এখন সলিউশনকে ডিফাইন করতে চাই। তাহলে কি সলিউশনটাকে সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে কি হবে, আমার কত কি পরিমাণে স্টোরেজ লাগবে, ইউজার ইন্টারফেস কিরকম হবে, রিপোর্ট কিভাবে আমি দিতে চাই সে তার চাওয়া কিরকম, আমি ডিজাইন টুলসটা কিভাবে করতে চাই, এটা কি টপ ডাউন করবো না বটম আপ ডিজাইন করব, ঠিক আছে, জার্নালাইজ করব না অ্যাপ্রোচ ডিজাইন করব, তো কেস টুল কিভাবে মানে আহ, মানে কেস টুল কিভাবে ইউজ করব প্রোটোটাইপ বিল্ডের জন্য, এটা কি কোনো মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করব নাকি অন্য কোনো কাস্টম ডিজাইন বা ইউজার ডিজাইন বা ডেভেলপার ডিজাইনের উপর বেস করে করব। এই যে ফেজটাতে যে টোটাল সিস্টেম মানে তুমি মানে টপ ডাউন ডিজাইন করবা না বটম আপ ডিজাইন করবা সেটাকে ফাইনাল করবা। তারপরে হচ্ছে যে আর্কিটেকচারাল লেআউট বা প্ল্যান তৈরি করবা। এই সলিউশনটা তুমি কোথায় কোথায় রাখলে কি কি ধরনের কোথায় কোথায় হিট করবে সেই সব ধরনের সফটওয়্যার হার্ডওয়্যার ডিজাইনটা তুমি তৈরি করবা এবং রিকোয়ারমেন্টসটা তুমি এখানে বলে দিবা। থার্ড পেজ যেটা বললাম ডেভেলপমেন্ট, যে এখন আমরা দুইটাই আমাদের হয়ে গেছে, একটা কি ডিজাইন এবং হচ্ছে সরি এটা হচ্ছে কি রিকোয়ারমেন্টস এন্ড ডিজাইন। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা ওই অ্যাজ পার ডিজাইন এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সলিউশনটা মানে ডেভেলপ করার চেষ্টা করব। সেটা হতে পারে আমরা কিনে আনতে পারি, সেটা হতে পারে আমরা নিজেরা ডেভেলপ করতে পারি, সেটা হতে পারে আমরা কাউকে ধার করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এখন আমরা যাই এই যে সিস্টেমটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা একটা সাইবার মানে ধরো আমরা একটা সার্ভার ডিজাস্টার ইউনিট বানাতে চাই, যে যদি আমাদের ওপেন ইউনিভার্সিটি কোনো ডাটাই যাতে লস হয় না যেন রেজিস্টার ইউনিট বানাতে চাই। তো এটার জন্য আমরা ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি কমপ্লিট করলাম। তো ফেজ ফোরে গিয়ে আমরা এখন এটাকে বসাবো, আমরা যত ধরনের আবার সিস্টেমটা আছে সেটাকে বসাবো, হার্ডওয়্যার সফটওয়্যার যা যা আছে তা বসাবো এবং আম, আমরা সব ধরনের মানে এই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কারা কারা আমার পার্সোনাল কারা আছে মানে ইউজার এক্সপার্ট কারা আছে তাদের সাথে তাদের সাথে আমি ইন্ট্রিগেট করে দিব অর্গানাইজেশনাল যারা আসে এই সাপোর্ট টিমের সাথে যারা আছে, এবং এদের মানে দুই পক্ষের যখন যারা ডিজাইন করবে তারা আর যারা অর্গানাইজেশনাল থাকবে তারা, তাদের মধ্যে প্রপারলি হ্যান্ড ওভার যখন হবে যে ইমপ্লিমেন্টেশন পর্যায়ে সে কোথায় কি করলো। এখন এক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে যে আহ, তারা ইমপ্লিমেন্ট করে বুঝাই দিয়ে যাবে, আর একটা হচ্ছে কি তারা ইমপ্লিমেন্ট অবস্থায় দেখাই দিয়ে যাবে। তো এখন সবাই কিন্তু আসলে ইমপ্লিমেন্ট অবস্থায় থাকতে চায় প্রত্যেকটা অর্গানাইজেশনে। তো ফাইনালি তারা বলে যে হয়তোবা আপনার এটা আমাকে বুঝিয়ে দিতে হবে, কিভাবে দেবেন আমি জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে তাকে মানে কোঅপারেটলি কাজ করলে যেটা হয় যে আহ, যদি কোনো আর আফটার মেনটেনেন্স পিরিয়ড কোনো প্রবলেম হলে সেটাকে চেক আউট করতে পারে, ধরতে পারে। তো এই ক্ষেত্রে এই যে এই কেসের ক্ষেত্রে যদি কিছু আমার সলিউশন যেমন কনভার্সন করতে পারি, মানে যে কোনো টাইপের কনভার্সন যাতে আমি যে কোনো সময় করতে পারি। আচ্ছা, তো এই যে কনভার্সন যে মেথডটা যেটা হচ্ছে আমার আগের যেটা সিস্টেম ছিল এখন নতুন সিস্টেম আমি নিয়ে যাব, সেটা আসলে কিভাবে করতে পারি, সেটা কি ডাইরেক্টলি করতে পারি মানে প্যারালাল করতে পারি না ফেজ বাই ফেজ আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যেমন অনেক ক্ষেত্রে কি করে যে দুইটা সিস্টেমই রাখে, যেমন নতুন ওয়েবসাইটকে পুরাতন ওয়েবসাইট দ্বারা চেঞ্জ করলো, কিন্তু তারা কি করে যে পুরাতনটাও রাখে নতুনটাও রাখে, কারণ মানুষ ওটাকে ইউজ তো কি করছে ও নতুনটা নিউ নামে নতুন ডোমেন দিছে আর ওল্ডটাকে ওল্ড নামে ডোমেন দিয়ে রাখছে। তো দুইটাতে যাতে মানুষ ব্রাউজ করে যখন অনেক সময় দেয় না আমাদের এই যে এই যারা ফেসবুক বা হচ্ছে গুগলে অনেক সময় ইন্টারফেস চেঞ্জ করে নতুন মেথড আসতে চায় কিন্তু তারপরেও কিছুদিন টাইম দেয় যে এই বাট একটা টাইমে তারা চলে যাবে, কিছুদিন টাইম দিয়ে মানুষের সাথে কোঅপ করায়, কনভার্সন।
মেইনটেনেন্স, যে এটা হচ্ছে যে আসলে পরবর্তীতে যদি কোনো আফটার ইমপ্লিমেন্টেশন, পরবর্তী ফেজে যদি কাজ বুঝিয়ে দেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয়, ওই যে কোনো অর্গানাইজেশনে হার্ডওয়্যার হোক সফটওয়্যার হোক সব ক্ষেত্রেই মেইনটেনেন্স পিরিয়ড থাকে 1 বছর, 2 বছর, 5 বছর, ডিপেন্ডস অন বাজেট। তো এই সময়কালীন বিভিন্ন ধরনের প্রবলেম আসে, প্রবলেম গুলোকে সলভ করতে হয়। বিভিন্ন ধরনের বাগ আসে, বাগ গুলোকে ফিক্স করতে হয়, ঠিক আছে? বা নতুন নতুন কিছু হঠাৎ করে দরকার হলে আমার একটা ফিচার অ্যাড করা দরকার, এই কাজগুলি। তো সিস্টেম, এই যে সিস্টেম ডিজাইন, সিস্টেম ডেভেলপমেন্ট যে লাইফ সাইকেলে যেখানে আছে, সেটা একটা প্রসিডিওরের মাধ্যমে হয়। এই আমার চার্জ নাই কেন, দাঁড়াও। তো এই প্রসেসটা আসলে ওল্ড প্রসেস বা স্লো প্রসেস বলে থাকি, বাট কম্পোনেন্টস গুলির ক্ষেত্রে কি হয়, তারা আসলে খুব দ্রুত রেসপন্স করতে চায়, খুব দ্রুত রেসপন্স করতে চায়। তো এই খুব খুব দ্রুত রেসপন্স করার জন্য আমার আসলে কি আরো একটু ফাস্ট হওয়া দরকার। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে র্যাড অ্যাপ্লিকেশন ডিজাইন বলে, খুব দ্রুত রেসপন্স করা যায়, যে ডেভেলপার সরাসরি রিকোয়ারমেন্ট তার জানা আছে, ডকুমেন্ট করা আছে, তে শুধু ডেভেলপের ফেজে কাজ করবে আর ইমপ্লিমেন্ট করবে। এর মাঝখানে এত ধরনের ক্রাইটেরিয়া নাই যে আমার এইটার বাদে এইটা, এইটার পরে এইটা, তাই সবকিছু করা আছে, বা এক্সিস্টিং কোনো ডিজাইন করা আছে, তার ইমপ্লিমেন্টেশন দরকার, ঠিক আছে, রিডিজাইন করা দরকার। তো এই ক্ষেত্রে রিয়াড অ্যাপ্লিকেশনটা অনেক ভালো কাজ করে। তো এই ক্ষেত্রে কি রিকোয়ারমেন্ট প্ল্যানিং, ইউজার ডিজাইন, র্যাপিড কনস্ট্রাকশন, ট্রানজিশন, মেইনটেনেন্স, এক্ষেত্রে ঠিক সেম। আচ্ছা, তোমরা এই যে রেড এর ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টস প্ল্যান যেটা করছে, যে আহ, ধরো আমার উম, আগের ক্ষেত্রে কি বলা ছিল, এইচডিএস এর ক্ষেত্রে মানে আমি যত ধরনের প্রবলেমটাকে আইডেন্টিফাই করব, আর এটার ক্ষেত্রে বলা আছে কিন্তু একই জিনিস, যে আমি এটাকে প্রবলেমটাকে আইডেন্টিফাই করব, বাট ইনভলভ করব কাদের, মানে একদম শুরুতেই, মানে প্রোগ্রামার্স বা ম্যানেজার যারা আছে তাদেরকে ইনভলভ করেই কাজ করব, ঠিক আছে? বাট ঘটনা একই, এক্ষেত্রেও তোমার রিকোয়ারমেন্টস প্ল্যানিং করে, ওক্ষেত্রেও রিকোয়ারমেন্টস প্ল্যানিং করে, এক্ষেত্রেও ইউজার ডিজাইন করে, ওটাও ইউজার ডিজাইন করে। ঘটনা ঘটছে কোথায় এসে, যে র্যাপিড কনস্ট্রাকশনে তারা এটা দ্রুত কনস্ট্রাকশন করে, বাট এক্ষেত্রে এক্ষেত্রে দেখো কনস্ট্রাকশন তারা কিভাবে করবে, ডিসিশন নেয়, তারা নিজেরা করবে না ইয়ে করবে, তাহলে নিজেরা করলে কে কোন পার্ট করবে, এই ধরনের একটা ডিসিশন। বাট এই রেড অ্যাপ্লিকেশন হতে স্মল প্রোগ্রামের ক্ষেত্রে হয়, বড় প্রোগ্রামের ক্ষেত্রে এটা ডেভেলপ করা টাফ, বা রিডিজাইন প্রোগ্রামের ক্ষেত্রে করা খুব সহজ। বাট বড় প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু আমার আসলে আসলে এসডিএলসি ফলো করা দরকার, ওই জন্য একটু স্লো, র্যাপিড কনস্ট্রাকশন যাবে। এরপরে হচ্ছে যে ট্রানজিশনে হচ্ছে যে আমার যে সিস্টেমটা আমি তৈরি করতেছি বা ডেভেলপ করছি, মেনলি ডেভেলপ করছি, এখনো হয় না ফাইনালি। তো এটাকে আমি অনেকগুলি স্যাম্পল ডাটা দিয়ে টেস্ট করব, মানে বা ট্রেন ডাটা দিয়ে টেস্ট করব, যাতে কোন দেখি কোনো বাগ আছে কিনা, যাতে ইয়াটা প্রবলেম হয়। এখানে কিন্তু তারা ওই ভ্যালিডেশনের কাজটা করে ফেলছে, তখন সরাসরি ওই সিস্টেমটাকে তারা রিমুভ করে দেবে। ফার্স্ট ফেজ এবং ফাইনাল ফেজ হচ্ছে মেনটেনেন্স, যে এটা হচ্ছে একটা পিরিয়ডিক অর্ডারে তারা মেনটেনেন্স করবে কোনো প্রবলেম আছে কিনা। এরপরে আরেকটা ডিজাইন আছে, আরেকটা সিস্টেম ডিজাইন আছে, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। মানে আমরা যেখানে এখানে প্রত্যেকটা অবজেক্টকে আমার প্রত্যেকটা এলিমেন্টকে আমার অবজেক্ট হিসেবে ডিফাইন করছে, লাইক আস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মতো, যেমন জাভা, সি প্লাস প্লাস এর মতো যেসব টুলস আছে যারা। এবং এই ধরনের টুলস মানে এটা কেন করে, কারণ হচ্ছে এই ধরনের অবজেক্ট অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে কাজে লাগে আমার, নাকি এটা লিঙ্ক করার দরকার পড়ে, এই জন্য আমার এই অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম অ্যানালাইসিস অনেকে ইউজ করে। আচ্ছা, ঠিক আছে, কোনো কোশ্চেন্স আছে? কোশ্চেন আছে কোন তোমাদের? আমার কথা শুনতেছো? কোশ্চেন আছে তোমাদের কোনো? নাই স্যার কোশ্চেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, নেক্সট ডেতে তোমরা নেক্সট কি বারে বললাম তোমাদের? শনিবারে না? জি নেক্সট স্যার। শনিবারে
নেক্সট শনিবারে লেমনকে বলবো আমাকে একটু আগে ফোন করতে, আর হচ্ছে যে শনিবারে তোমরা নাম্বার সিস্টেমটা দেখে আসবো সবাই, ঠিক আছে? আর যাদের যারা আমার সাথে ইয়াতে ক্লাসরুমে কমেন্ট করছো তারা আমার সাথে যোগাযোগ করো। স্যার ওকে, মানে কোথায়, ক্লাসরুমে যোগাযোগ করবো না মানে আপনি পার্সোনালি স্যার ফোন দিবেন? ক্লাসরুমে। জি স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।